আমি যেখানে এসেছি বোধহয় কেউ আসবে না, কেউ আসতেও পারবে না, জাস্ট ব্লগটা করার জন্য এবং তোমাদের সামনে এই সুন্দর মুহূর্তটা তুলে ধরার জন্য। আমার নিচে আর কিছু নেই, আমি যেখানে দাঁড়িয়ে যদি ল্যান্ডস্লাইড হয় তাহলে একদম নিচে। ইজ সিনিক বিউটি দ্য আলটিমেট অ্যাডভেঞ্চার, দিস শুড বি অ্যান অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চারটা সত্যি আমি মিস করতাম যদি এখানে না আসতাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ঠিক সোমনাথ মন্দিরের সামনে। ওয়াও, এত সুন্দর একটা দৃশ্য, তাই ভাবলাম একটুখানি তুলে নিই। সেদিকে দেখতে পাচ্ছ রামধনু, 7 রেনবো কালার্স। আমি যাচ্ছি ওখানে, বাট এখনো পর্যন্ত পুরো মন ছুঁয়ে গেল, জাস্ট মন কেড়ে নিল এই প্রাকৃতিক সৌন্দর্য। এই সোমনাথ মন্দিরটা ন্যাশনাল টেম্পল হিসেবে পরিচিত কপিলমুনি আশ্রম। কেউ চলে যায় এখানে, গৌতম বুদ্ধে, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ চলে আসে এখানে। শিবের মূর্তি 110 ফুট, তাও পাহাড়ের ওপরে, ভাবা যায়। ওই দিকটা রোদ্দুর পড়েছে, মানে কি সুন্দর লাগছে। এই দিকটা মেঘলা, ওই দিকটা রোদ্দুর। যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রায় 2500 ফুট ওপরে সি লেভেল থেকে। আলটিমেট প্লেস গাইস, জাস্ট আলটিমেট। আবারও বলছি, কৈমুর আসো, তোমরা সবাই মিলে কৈমুর ঘুরতে আসো। এই হচ্ছে মা তারাচণ্ডী মন্দির, ভারতের 51 শক্তিপীঠের অন্যতম একটা শক্তিপীঠ, যেখানে দেবী সতীর ডান চোখ পতিত হয়েছে। দ্য বেঙ্গল বাইটসের ফার্স্ট এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি খুশ, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক নতুন ডেস্টিনেশনের সন্ধানে। আজ হচ্ছে 13 আগস্ট, সময় বাজছে ঘড়িতে 8:50। যাচ্ছি নতুন গন্তব্যে, নতুন ডেস্টিনেশনে, অনেক আশা, অনেক নতুন এক্সপিরিয়েন্স করার জন্য। তো চলুন সবাই বন্ধুরা, দেখা যাক। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হাওড়া স্টেশন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এই মুহূর্তে ঘড়িতে বাজছে রাত ঠিক 11:10। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, এই ট্রেনটা ধরেই আজকে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। কোথায় যাচ্ছি সেটা তো এক্ষুনি আমি বলছি না। ঠিক রাত 11:30 বাজে, আর ট্রেন অলরেডি দেখতে পাচ্ছ তোমরা হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে হাওড়া স্টেশন থেকে জাস্ট এক্ষুনি ছাড়লো, 11:32 বাজছে। ট্রেনে অলরেডি আমরা খেতে বসে গেছি। এই হচ্ছে চিকেন কষা, একদম কষা কষা করে বাড়ির থেকে, স্পাইসি পুরো একদম, তার সাথে রুটি। এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রিকের ডিনার। আশা রাখছি একটা খুব ভালো এক্সাইটিং একটা এক্সপিডিশন, একটা এক্সপ্লোরেশন আমরা করতে পারবো। তো দেখা হচ্ছে বন্ধুরা কাল সকালে। আজ আমরা চললাম পাহাড়, জঙ্গল, গিরিখাত, ঝর্ণা এবং ঐতিহাসিক স্থাপত্যে ঘেরা এক ছোট্ট শহর সাসারাম। বিহারের সাসারাম যাওয়ার জন্য হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন তোমরা পেয়ে যাবে। তবে সব থেকে ভালো ট্রেন হচ্ছে 12311 নেতাজি এক্সপ্রেস, যেটা রাত 9:55 ছেড়ে 6:32 সাসারামে নামাবে, এবং হাওড়া যোধপুর এক্সপ্রেস, যেটা রাত 11:30 ছেড়ে সকাল 7:56 সাসারামে নামাবে। এই দুটো ট্রেন ছাড়াও শিয়ালদা থেকেও তোমরা একটা ট্রেন পেয়ে যাবে এবং চিতপুর থেকেও তোমরা ট্রেন পেয়ে যাবে। বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি সাসারাম স্টেশনে। এখন আজ 14 আগস্ট, ঘড়িতে এখন 8:10। আমরা পৌঁছে গেছি ফাইনালি সাসারাম। এটাই হচ্ছে সেই হোটেল যেখানে আমরা রয়েছি, হোটেল বিনায়ক বিহার। এদের ব্যবহার সত্যি খুব ভালো, রিসেপশন থেকে যা কথাবার্তা আমরা বললাম। আপাতত আজকেই আমাদের ফার্স্ট ডে। তো আমি হোটেলের রুমটা দেখাচ্ছি। এখানে 800 থেকে 2000 টাকার সমস্ত রকমের রুম পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরিথিং রুম পাওয়া যায়, এসি, নন এসি। তোমরা যেরকম বাজেট থাকবে সেই অনুযায়ী তোমরা এখানে বুক করতে পারো। এই হচ্ছে আমাদের রুম, এই যে দেখতে পাচ্ছ 216, এই 216 নম্বর রুম বিনায়ক বিহারে আমরা রয়েছি। চলো দেখি। ওয়েস্টার্ন সিস্টেমে কমোড রয়েছে, একটা বেসিন রয়েছে। বাথরুমটা খুব চেঞ্জল এবং খুব সিম্পল এবং খুব পরিষ্কার দেখতে পাচ্ছি, যেটা একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা আমাদের নির্ধারিত বুক করা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাসারাম থেকে ফার্স্ট সাইট সিইং স্পট ঘুরে দেখার জন্য। সাসারাম থেকে ঠিক 5 কিলোমিটার দূরত্বেই রয়েছে এই সুন্দর স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন, যেটা হচ্ছে শেরশাহ সুরি টম্ব। স্থাপত্যের খুব সুন্দর এই নিদর্শন। এটা জাস্ট চারিদিকটা দেখো, চারিদিকে জল, খুব সুন্দর একটা কৃত্রিম জলাধার তৈরি করা হয়েছে। এই জলাধারের মাঝখানে খুব সুন্দরভাবে একটা আমরা দৃশ্য দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে শেরশাহ সুরির সমাধিস্থল।
আফগান স্থাপত্যের আমলে এই নিদর্শন তৈরি। শেরশাহ সূরির সমাধিস্থলের একদম ভেতরে চলে এসেছি। আমরা একদম ইতিহাসের সেন্টার অফ দি অ্যাট্রাকশনে দাঁড়িয়ে আছি, যেটা আমরা 1500 সালে 16th সেঞ্চুরির যে সুর সাম্রাজ্য, সুর ডাইনেস্টি, সেই সুর ডাইনেস্টির স্মৃতিসৌধ সাসারাম থেকে ঠিক 5 কিলোমিটার দূরে শেরশাহ সূরি টম্বের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে গোটা টম্ব, খুব সুন্দর জায়গা, ঐতিহাসিক স্থাপত্যের এক সুন্দর নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এবং তার মাঝখানে মেন সেন্ট্রাল অ্যাট্রাকশানে শেরশাহ সূরি চিরনিদ্রায় শুয়ে রয়েছেন ঠিক এই জায়গাটায়। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সীতাকুণ্ড, মাঝেরকুণ্ড অ্যান্ড ধুয়াকুণ্ড, যেদিকে আমাদের গাড়ি যাচ্ছে এখন। ছোট ডিজায়ার গাড়ি, এটা আমরা নিয়েছি আজকে সারাদিনের জন্য। পেছনে বসে আছে ফুল ব্যাটালিয়ন। হাই করে দাও সবাই একবার, কোথায় সবাই ক্যামেরার দিকে, সবাইকে দেখা যাচ্ছে। এই পুরো ফুল ব্যাটালিয়ন পেছনে বসে। গাইজ, এই মুহূর্তে আমরা এন্ট্রি নিচ্ছি কাইমুর, দ্যাট ইজ কাইমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দেখতে পাচ্ছ সামনেই লেখা রয়েছে। ভারতের সবথেকে প্রাচীনতম পর্বত বিন্ধ্য পর্বতমালা, তারই একটি অংশ এই কৈমুর পর্বত। এই কৈমুর পর্বতের পুরো চারপাশ জুড়ে রয়েছে বিশাল বড় বড় পর্বতমালা রাশি, যেটা কৈমুর রেঞ্জের মধ্যে পড়ছে। তো তার মধ্যে অলরেডি আমরা ঢুকে গেছি। বেঙ্গল বাইকস এই মুহূর্তে নেক্সট ডেস্টিনেশন এক্সপ্লোর করতে যাচ্ছে মাঝেরকুণ্ড অ্যান্ড ধুয়াকুণ্ড। ওয়াও, এত সুন্দর একটা দৃশ্য, তাই ভাবলাম একটুখানি তুলে নিই। পাহাড়ের ওপর থেকে ঠিক এইরকম ভিউটা আমরা এই মুহূর্তে পাচ্ছি গাড়িতে বসে। জাস্ট খুব সুন্দর লাগছে, মানে ভাষায় বর্ণনা করতে পারবো না। সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই একবার কৈমুর একটা ট্রিপ অবশ্যই তোমরা করো। বিহার সাসারাম থেকে কাইমুর রেঞ্জ টোটাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেখানে আমরা যাচ্ছি সেখানে এখনও পৌঁছায়নি, বাট যেই অপরূপ উপরের দৃশ্যটা, মানে এত সুন্দর ওয়েদারের মধ্যে এরকম একটা দৃশ্য, বাইরে রোদ, এখান থেকে একটা ছোট্ট কাস্কেডস যেটাকে বলতে পারি, একটা ছোট্ট জলপ্রপাত। দেখো আমি দেখাচ্ছি জুম করে, অলরেডি একটা ছোট্ট রাস্তার মাঝখানে তার উপর দিয়েই গাড়ি যাচ্ছে। জাস্ট খুব সুন্দর লাগছে জায়গাটা, মারাত্মক সুন্দর দূরের ভিউ। তো জাস্ট এনজয় ইট, মানে খুব সুন্দর। মানে ভাবা যায় যে এত দূর আমরা ছুটে এসেছি যে জিনিসগুলো দেখার জন্য, মানে চোখের সামনে এত সুন্দরভাবে দেখতে পারছি। 70% আমরা চলে এসেছি। পাহাড়ের ওপর থেকে ভিউটা ঠিক এরকম। তো জাস্ট মানে আমি এটাই বলতে চাইবো যে আসো, সবাই এখানে আসো। সাসারাম থেকে ভালো ট্যুরিস্ট প্লেস আপাতত আমার কাছে এই মুহূর্তে নেই, কারণ আমরা পথ অতিক্রম করে শেষমেশ আমরা অবশেষে চলে এসেছি সেই সুন্দর জলপ্রপাতের সামনে, যেটা হচ্ছে মাঝেরকুণ্ড। এই যে জলপ্রপাতের ফোর্সটা দেখতে পাচ্ছ দূরে, কি অসাধারণ। তো আমি এখন বর্ষাকাল বলে জলের স্রোত তীব্র, গাইজ তীব্র, মানে জলের স্রোত। এখান থেকে আওয়াজ আমি জানি না ভিডিওতে কতটা আসছে, আমার কানে এত দূর থেকে আওয়াজ এইরকম। কৈমুর পর্বতমালার একদম টপ অফ দি ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে, এবং কৈমুর পর্বতমালার একটা বিখ্যাত জলপ্রপাত মাঝেরকুণ্ড জলপ্রপাত। জলপ্রপাতের সৃষ্টি, জলপ্রপাতের উৎপত্তি একটাই নদী, এবং সেই নদীর জলই 3টে ভাগে প্রবাহিত হয়েছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি মাঝেরকুণ্ড। জলের স্রোত দেখো, জাস্ট বর্ষাকাল, গতকাল রাত্রিরে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে,
প্রচুর লোক মানুষ স্নান করছে এখানে মাঝের কুণ্ডে, এবং জলের স্রোত জাস্ট এক কথায় অ্যামেজিং। আসবো না, কিন্তু চলেই এলাম নিচে। এত দূর থেকে কষ্ট করে যখন এলাম, ওয়াটারফলসের জলে হাত দেবো না, এটা হতে পারে? এই মাঝের কুণ্ডের জল ওপর থেকে দেখিয়েছিলাম তোমাদেরকে, ঝাঁপিয়ে পড়ছে, সেইটা একদম এই নিচ এই বয়ে যাচ্ছে। জলের স্রোত দেখো। অপরূপ সুন্দর জায়গা, সত্যি খুব ভালো লাগলো এই জায়গায় এসে। তোমরাও একবার যদি সম্ভব হয় সময় করে চলে আসো মাঝের কুণ্ড জলপ্রপাত। আমরা অলরেডি চলে এসেছি ধোঁয়াকুণ্ডের কাছে, কিন্তু ধোঁয়াকুণ্ডে যাওয়ার মানে দেখাবার আগে আমি একটা জিনিস তোমাদের সবাইকে দেখাতে চাই বন্ধুরা। জাস্ট সবুজের সমারোহ আর কৈমুর পর্বত, দুটোর সংমিশ্রণ, এক কথায় অপূর্ব। চারিদিকে মেঘলা আকাশ, এবং এই মুহূর্তে আমরা রয়েছি কৈমুর পর্বতের একদম টপ অফ দি ভিউ পয়েন্টে। যে টপ অফ দি ভিউ পয়েন্ট থেকে একসাথে আমরা কৈমুর পর্বত, গিরিখাত এবং ঝর্ণা সব একসাথে আমরা উপভোগ করতে পারছি। এরকমই একটা জায়গা যেটা হচ্ছে কৈমুর। ওই দিকটা রোদ্দুর পড়েছে, মানে কি সুন্দর লাগছে। এই দিকটা মেঘলা, ওই দিকটা রোদ্দুর। তো এই মুহূর্তে আমি একদম দাঁড়িয়ে রয়েছি কাইমুর রেঞ্জের একদম টপ অফ দি মাউন্টেন পিক যাকে বলে, যেখানে গিরিখাত ঝর্ণা একসাথে। তোমাদেরকে এই অ্যাডভেঞ্চার, দিস শুড বি অ্যান অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চারটা সত্যি আমি মিস করতাম যদি এখানে না আসতাম। তো তোমাদের সাথে এটাই শেয়ার করছি। এই দূরে জাস্ট সিনিক বিউটিটা এনজয় করো সবাই। গাইজ, আমি অনেক ওপরে দাঁড়িয়ে আছি, অনেক ওপরে। লুক অ্যাট দ্য বিউটি বন্ধুরা। সেই দূরে পাহাড়, পর্বত, গিরিখাত এবং যেটা একটু আগে বলছিলাম নদী, ঝর্ণা, সব কিছুর একত্রিত সংমিশ্রণ হচ্ছে এই কাইমুর রেঞ্জ, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রায় 2500 ফুট ওপরে সি লেভেল থেকে, এবং অনেকটা গভীরে। আমি দেখাচ্ছি তোমাদেরকে নিচে, মানে আমার নিচে আর কিছু নেই। আমি যেখানে দাঁড়িয়ে যদি ল্যান্ডস্লাইড হয় তাহলে একদম নিচে, সেই রকম একদিকে জলপ্রপাত, একদিকে নদী, একদিকে গিরিখাত, একদিকে খরস্রোতা নদী, এবং দুই দিকে পর্বতমালা। এই সিনিক বিউটি উপভোগ করতে গেলে তোমাদের অবশ্যই আসতে হবে প্যারাডাইজ অফ হেভেন। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাই হচ্ছে ধোঁয়াকুণ্ড, যেটা এতক্ষণ ধরে বলে এসেছি। নিচের দিকে দেখতে পাচ্ছ রামধনু, 7 রেনবো কালার্স। আমি যাচ্ছি ওখানে, তার আগে তোমাদেরকে জাস্ট এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দিস প্লেস ইজ আলটিমেট, আই শুড সে অ্যাডভেঞ্চার রকস। গাইস, মারাত্মক সুন্দর জায়গা। আমি যেখানে এসেছি বোধহয় কেউ আসবে না, কেউ আসতেও পারবে না, জাস্ট ব্লগটা করার জন্য এবং তোমাদের সামনে এই সুন্দর মুহূর্তটা তুলে ধরার জন্য। এইদিকে জলের স্রোত, এইদিকে ওপর থেকে ছোট্ট ফিনকি দিয়ে ঝরে পড়া ঝর্ণা, এবং এই নিচে রেনবো কালার, দ্য 7 রেনবো। জাস্ট আলটিমেট প্লেস গাইজ, জাস্ট আলটিমেট। আবারও বলছি, কৈমুর আসো, তোমরা সবাই মিলে কৈমুর ঘুরতে আসো। দ্য কাইমুর রেঞ্জ, ইট আলটিমেটলি রকস গাইজ। এটাই হচ্ছে সাসারামের কাইমুর রেঞ্জের ওপরে অবস্থিত ধোঁয়াকুণ্ড জলপ্রপাত, যেটাকে ধোঁয়াকুণ্ড জলপ্রপাত বলে। তোমরা আশা করি বুঝতে পারছো নামটা শুনে। ধোঁয়া মানে যখন জলটা যে তীব্র গতিতে নিচে পড়ছে, আমি ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না, নিচ থেকে দেখো ধোঁয়া সৃষ্টি হচ্ছে। জলের স্রোত, জলের তীব্রতা, জলের গতি, ভেলোসিটি মিলিয়ে নিচের দিকে একটা সুন্দর ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এই ধোঁয়ার জন্য এই জলপ্রপাতের নামকরণ করা হয়েছে ধোঁয়াকুণ্ড জলপ্রপাত। আলটিমেট বিউটি গাইজ। নিচের রেনবোটা আশা করি তোমরা দেখতে পারছো। এই যে রেনবো, সুন্দর একটা রেনবো সূর্যের আলোতে, মানে ভাবা যাচ্ছে না আমি কাশ্মীরে দাঁড়িয়ে আছি, না সিকিমে দাঁড়িয়ে আছি, না আমি কাইমুর রেঞ্জে দাঁড়িয়ে আছি। আমি নিজে এখনও কল্পনা করতে পারছি না যে অপরূপ সুন্দর দৃশ্যটা আমি এই মুহূর্তে চোখের সামনে দেখছি এবং ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি।
অ্যাডভেঞ্চার শেষে পাহাড়ের ওপর থেকে এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মা তারাচণ্ডী মায়ের মন্দির, যেটা হলো ভারতের 51 শক্তিপীঠের অন্যতম একটা শক্তিপীঠ। এটাই হলো মা তারাচণ্ডী মন্দির। চলুন আমরা ভেতরে যাই। জয় মা। আমরা এই মুহূর্তে রয়েছি মা তারাচণ্ডী মন্দির, যেটা পশ্চিমবঙ্গ তথা ভারতের এবং বিহারের সবথেকে পবিত্র একটা মন্দির, যেখানে কথিত আছে দেবী সতীর ডান চোখ পতিত হয়েছিল ঠিক এই স্থানে। এটা 51 শক্তিপীঠের অন্যতম একটা শক্তিপীঠ। এটাও আমার কাছে একটা খুব বড় পাওনা, কারণ কোনোদিন আমি শুনেছি 51 শক্তিপীঠ আছে, কিন্তু কোনোদিন আমি সেই শক্তিপীঠে যাওয়ার এখনও পর্যন্ত সামর্থ্য হয়নি। বাট এই প্রথম একটা শক্তিপীঠে এলাম, যেটা বিহার সাসারাম থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে, মা তারাচণ্ডী মন্দির। এই হচ্ছে মা তারাচণ্ডী মন্দির, ভারতের 51 শক্তিপীঠের অন্যতম একটা শক্তিপীঠ। 51 শক্তিপীঠের মা তারাচণ্ডী। জয় মা। মাগো। এই হচ্ছে সেই মা তারাচণ্ডীর মন্দির, যেটা হচ্ছে 51 শক্তিপীঠের অন্যতম। খুব পবিত্র জায়গা বলে মনে করা হয় এটাকে। আমাদের হিন্দুদের কাছে তো অবশ্যই এটা একটা পবিত্রতম মন্দির। আর সত্যি জায়গাটা খুব সুন্দর, মানে খুব নিরিবিলি শান্ত পরিবেশ মন্দির। জয় মা। 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ মা তারাচণ্ডী মন্দিরে দাঁড়িয়ে রয়েছি। এটাই হচ্ছে সেই মা তারা এবং মা চণ্ডীর মিশ্রণ। তোমাদের সবাইকে দর্শন করিয়ে দিলাম বন্ধুরা। আশা করি তোমাদের সবার মঙ্গল কামনাও করলাম, যাতে মা তোমাদের মঙ্গল করে সবার। বিহার সাসারাম ভ্রমণের শেষ দর্শনীয় স্থান পাইলট বাবা টেম্পল। হ্যাঁ বন্ধুরা, 110 ফুটের শিবের মূর্তি, তাও আবার পাহাড়ের ওপর। আর সবথেকে মজার কথা হলো, ভারতের জাতীয় মন্দির নামে খ্যাত এই পাইলট বাবা টেম্পলে একদিকে যেমন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়, অন্যদিকে তেমনি হিন্দু সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়। সেই কারণেই এটা ইন্ডিয়ার ন্যাশনাল টেম্পল নামে খ্যাত। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করছি পাইলট বাবা আশ্রম, যেটা পাইলট বাবা টেম্পল নামে পরিচিত। পাইলট বাবা মানে নামটা খুবই ইন্টারেস্টিং তোমাদের কাছে এবং আমার কাছেও তাই, কারণ পাইলট বাবার অ্যাকচুয়াল নাম হচ্ছে কপিল সিং। কপিল সিং ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন উইং কমান্ডার। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের উইং কমান্ডার হিসেবে যে কপিল সিং, সেই কপিল সিং এক সময় যখন তার এয়ার ইন্ডিয়ার ফোর্সে যাচ্ছিল, সেই মুহূর্তে প্লেন ক্র্যাশ হওয়ায় তিনি হিমালয়ে তার প্লেন পতিত আছে সেইখানে পতিত হয়েছিল, এবং তারপর থেকেই সেখান থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন মানুষের সেবা করার জন্য। তো সেই থেকে সবাই আদর করে তাকে পাইলট বাবা নামে বলে, এবং তিনি এই জায়গায় একটা মন্দির স্থাপন করেছিলেন, এই যে দেখতে পাচ্ছ সোমনাথ মন্দির। তো আমি বলবো পুরো জিনিসটা। গুজরাটে আমরা জানি ফার্স্ট সোমনাথ মন্দির আছে, এবং সেকেন্ড সোমনাথ মন্দির এই পাইলট বাবা আশ্রমের মধ্যে রয়েছে, যেটা বিহার সাসারামে। এই হচ্ছে পাইলট বাবা আশ্রম, মানে সুন্দর মন্দিরটা। সামনে রাধাকৃষ্ণ, পঞ্চমুখী শ্রী বজরংবলী। জয় বজরংবলী। খুব সুন্দর। এটা শুনেছি ন্যাশনাল টেম্পল অফ ইন্ডিয়া, মানে এই মন্দিরটাকে ন্যাশনাল টেম্পল অফ ইন্ডিয়া বলা হয়। তার কারণটা আমি তোমাদের ঠিক একটু পরে বলছি। তো গাইজ, আমি এই মুহূর্তে রয়েছি কপিল সিংয়ের আশ্রম, যেটা পাইলট বাবা আশ্রম নামে পরিচিত। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ন্যাশনাল টেম্পল, যেটাকে জাতীয় মন্দির হিসেবে গণনা করা হয়েছে। তার কারণটা আমি একটু পরেই বলছি। তার কারণটা ছোট্ট করে একটু বলে রাখি, যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরে হিন্দু ধর্ম সম্প্রদায় এবং বৌদ্ধ ধর্ম সম্প্রদায়, দুই সম্প্রদায় একসাথে এখানে আসে। তো আমরা এই মুহূর্তে রয়েছি কপিল মুনি বাবার আশ্রম, যেটা পাইলট বাবা আশ্রম নামে পরিচিত। কথিত আছে ভগবান বুদ্ধদেব, গৌতম বুদ্ধগয়া থেকে সোমনাথ যাওয়ার পথে তিনি এই স্থানে এসে বিশ্রাম করেছিলেন। আর ঠিক সেই থেকে গৌতম বুদ্ধর বিশ্রামাগারের ভেতরে আমি ঢোকাবো। তো সেই থেকে গৌতম বুদ্ধের স্মৃতিতে, মেমোরিতে এই গৌতম বুদ্ধের একটা সুন্দর স্ট্যাচু এখানে স্থাপন করা হয়েছে, যার জন্য বৌদ্ধ সম্প্রদায়ের যে সমস্ত মানুষ রয়েছেন তারা তাদের ভক্তি শ্রদ্ধা অর্পণ করার জন্য এই মন্দিরে আসেন। মুহূর্তে আমরা গর্ভগৃহে প্রবেশ করছি। অসম্ভব সুন্দর একটা পিসফুল জায়গা হচ্ছে এই কপিল মুনির আশ্রম। এটা হচ্ছে গর্ভগৃহ।
তো আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ঠিক এই স্থানেই বুদ্ধগয়া থেকে সোমনাথ যাওয়ার পথে শ্রী গৌতম বুদ্ধ এই স্থানে এসেছিলেন এবং বিশ্রাম করেছিলেন। তো তারই একটা সুন্দর রেপ্লিকা এখানে তুলে ধরা হয়েছে এই গর্ভগৃহের মধ্যে। খুব সুন্দর দেখাচ্ছে, শ্রী গৌতম বুদ্ধ শয়ন করছেন, বিশ্রাম করছেন এবং ওনাকে হাওয়া করে দিচ্ছেন। খুব সুন্দর একটা পিসফুল জায়গায় আমি সত্যিই এসেছি, খুব ভালো লাগছে। তো আমি পুরোটা একবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখাচ্ছি। এই হচ্ছে সেই মূর্তি স্থাপন করা হয়েছে। ফ্যান্টাস্টিক জায়গা, অ্যামেজিং প্লেস, পিসফুল। এটা হচ্ছে সোমনাথ মন্দির। গুজরাটে আমরা জানি সোমনাথ মন্দির রয়েছে। সেই গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে কপিল মুনি বাবা এখানেও একটা সোমনাথ মন্দির স্থাপন করেছিলেন এবং এই সোমনাথ মন্দিরটা ন্যাশনাল টেম্পল হিসেবে পরিচিত কপিল মুনি আশ্রমে, সারা ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল টেম্পল। তার একটাই কারণ এখানে গৌতম বুদ্ধ বা দেবাদিদেব মহাদেব সবারই একত্রিত একটা সম্মিলন, মানে ভিন্ন সম্প্রদায়ের মানুষ এই মন্দিরটাতে ছুটে আসে। কেউ চলে যায় এখানে গৌতম বুদ্ধে, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ চলে আসে এখানে, যেটা হচ্ছে সোমনাথ মন্দির। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ঠিক সোমনাথ মন্দিরের সামনে। গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে তৈরি এই সোমনাথ মন্দির খুব সুন্দর ভেতরটা, কিন্তু ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো বন্ধুরা, আমি সেই জন্য ভেতরে কোনো রকম ভিডিও বা ফটো করতে পারছি না, এখান থেকেই দেখালাম। তো এই যে মন্দির, এই মন্দিরের ভেতরে আমি প্রবেশ তো করলাম। আজকে শ্রাবণ মাসের 30 তারিখ। এখানে অষ্টধাতু দিয়ে তৈরি সোমনাথের মন্দির, সোমনাথ মন্দিরের অষ্টধাতু শিবলিঙ্গ রয়েছে। খুব সুন্দর ঠাকুরটা, কিন্তু দেখাতে পারলাম না। আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি, কারণ যে কোনো ভারতবর্ষের যে কোনো বড় বড় মন্দিরে কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ নেই, না ভিডিওগ্রাফি না ফটোগ্রাফি, কোনোটাই অ্যালাউ নেই। তো আমি কোনোটাই কিছু করতে পারলাম না। বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখালাম। এটাই হচ্ছে বিহার সাসারামের কপিল মুনি আশ্রমের। আর এটি হচ্ছে পাইলট বাবা আশ্রম। এই পাইলট বাবা আশ্রম ঠিক তার বাইরে 110 ফুটের দেবাদিদেব মহাদেব শিবের মূর্তি, 110 ফুট, তাও পাহাড়ের ওপরে, ভাবা যায়। এটাই ছিল আমাদের সাসারাম ভ্রমণের প্রথম দিন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে তোমরা জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, কারণ পার্ট 2তে আমি নিয়ে আসছি সাসারামপুরের সেকেন্ড ডে, যেখানে আরও কিছু এনচ্যান্টিং, আরও কিছু রোমাঞ্চকর এবং আরও কিছু অ্যাডভেঞ্চার থাকবে আমার সাথে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো টিল দেন স্টে টিউনড দ্য বেঙ্গল ভাইবস। টাটা।